শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপার রাঙা সকাল অনুষ্ঠানে। আজকের দিনটি সকলের খুব ভালো কাটুক, সুন্দর কাটুক, এই প্রত্যাশা নিয়ে পুরো আয়োজনে আপনাদের সাথে থাকছি আমি সুস্মিতা এবং সেই সাথে রয়েছে আমি রোমান। দর্শক, শুভ সকাল। আমার পক্ষ থেকে আপনাদের জন্য সুন্দর দিনের প্রত্যাশা। সুস্মিতা, তোমাকেও শুভ সকাল রুম্মান, কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। তোমার দিনকাল কেমন কাটছে বলো? বেশ ভালো কাটছে এবং লম্বা একটা ছুটি আমরা পেয়েছি। ছুটির পরে আবার এখন বেশ ভালো ব্যস্ত সময় কাটছে। আসলে ছুটি তো আসলে অনেকদিন আগেই চলে গেছে, তুমি এখনো ছুটির আমেজে আছো? ছুটির আমেজ তো আসলে কাটতে চায় না, মনে মনে এখনো সেই রেশটা চলছে। বাহ, চলো সেই রেস্ট থাকতে থাকতে আমরা দর্শকদের জানিয়ে দিই আজ আমাদের মাঝে কে আছেন। দর্শক, আজ আমাদের মাঝে রয়েছেন শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চৌধুরী। চলো শুরুতে তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। ধন্যবাদ আপনাদের দুজনকে। আজকে এখানে আসতে পেরে আমি নিজকে ধন্য মনে করি। ইনশাআল্লাহ। কি বলেন, আমরা ধন্য, কারণ খান আছে, খানের সাথে আজকে কথা বলবো। আর একটু বাড়তি আছে চৌধুরী। একদম, ইনশাআল্লাহ। তো আমরা সিনেমায় দেখি না যে চৌধুরী সাহেব। জি। হ্যাঁ, তো এরকম গোলাম মোস্তফা। হ্যাঁ, তো এরকম আপনাকে আপনার বন্ধুরা কখনো বলে নাই মজা করে? হ্যাঁ, বলে অবশ্যই বলে। তো আমরা রাঙা সকাল অনুষ্ঠানে যেটা হয় যে আমরা সফল ব্যক্তিদের পুরো আদ্যপান্ত শুনি ছোটবেলা থেকে। কি বলো সুস্মিতা? একদমই তাই। এবং আজকে যে আমাদের সঙ্গে আছে তিনিও কিন্তু তার ক্ষেত্রে ভীষণভাবে সফল। তো সেই সফলতার গল্পগুলো তো আমরা জানবো, তবে আপনাকে যেমনটা রুম্মান বলল যে আদ্যপান্ত জানতে চাই, একদম শৈশব থেকে আপনাকে আসলে আমরা জানতে চাই কেমন ছিল আপনার শৈশবটা। আমি প্রস্তুত। জি, শৈশবের গল্পগুলো একটু শুনি। জি, শৈশবের গল্প হইল আমরা 6 ভাই বোন, 4 জন ভাই 2 জন বোন। আচ্ছা। তো আমি যখন ক্লাস 4 থেকে 5-এ উঠি, 74 দুর্ভিক্ষ এর কিছুদিন আগে আমার বাবা মারা যায়। আমার বাবা স্কুল শিক্ষক ছিলেন। তো ঠিক ওই সময়টাই আমরা 6 ভাই বোন, 4 ভাই 2 বোন। আব্বা মারা যাওয়ার পর আমরা কিন্তু অসহায় হয়ে গেল আমাদের ফ্যামিলি। আমাদের ফ্যামিলিতে আর্নিং সোর্স বলতে কোনো শব্দ ছিল না। আব্বারও আব্বা তো মারা গেছে। তো ওই সময়টা আমার মা আমাদেরকে নিয়ে অনেক চড়াই উতরে পার করতে হয়েছে। আর দ্বিতীয়ত, তখন আমার চাচা চিটাঙ্গে ওষুধের বিজনেস করতো পাকিস্তান আমলে। উনি তখন, আমরা কিন্তু যৌথ ফ্যামিলি, এখনও যৌথ ফ্যামিলি। আমার চাচা অনেক 25 বছর আগে মারা গেছে, কিন্তু আমরা কিন্তু এখনও ভিন্ন হই নাই চাচাদের ফ্যামিলির সাথে আর কি। আমরা বাড়িতে এক জায়গায় আছি। তো উনি আগেই আসলো। উনি আগে আসার পরে কিছুটা আমাদের মাথার ফেস এটা ছাতি আচ্ছা ব্যবস্থা হয়েছে, একটা ছায়া পেলেন, ছায়া পড়ছে। তো আমার চাচিও আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছে। তখন আমি এসএসসি পরীক্ষা দিয়ে সিদ্ধান্ত নিলাম যে আমি বিদেশ চলে যাব। তখন আমার ইমিডিয়েট ছোট বোন, যার কাছে বিয়ে দিছি, সে আবার 80 সনে কাতার চলে গেছে। সেই আমাকে নেওয়ার ব্যবস্থা করলো। আচ্ছা স্যার, এখানে একটু থামাই, কারণ ছোটবেলার অনেক গল্প জানা হয় নাই। সেই আপনাকে যে এসএসসির পরে কি হয়েছিল সেটা তো শুনবো, তবে বাবাকে আপনি কতদিন পেয়েছিলেন? বাবাকে পেয়েছি ওই যে ধরেন সর্বসাকুল্যে 11 অথবা 12 এরকম সময়টা আর কি। আচ্ছা, তো বাবার অনেক দর্শন কিংবা বাবার দর্শন হলো, বাবার ব্যাপারটা একটু আমি বুঝি। আর আমার যে ছোটগুলো দাও, আমার যে লাস্ট বাইটা ওটা 3 মাসের ছিল আব্বা মারা যাওয়ার সময়। ক ভাই বোন যেন আপনারা? আমরা 4 ভাই 2 বোন। আচ্ছা, আপনি সবার বড়? আমি সবার বড়। তো ওইখানে আপনার বিভিন্ন কারণে আমাদের তো পারিবারিক অভাব অনটন গেছে। এটা আমার জায়গায় যারা এরকম ফ্যামিলি গার্জিয়ান যাদের হারা হয়েছে তারাই বলতে পারবে আর কি। তো ওইভাবে আমরা বেড়ে উঠছি আর কি, গ্রামের ভিতরে আর কি। কিন্তু একটা সবসময় মনের মাঝে থাকতো যে ইনশাল্লাহ আমরা একদিন, আমি ব্যক্তিগতভাবে করতাম যে কামিয়াবি হবই, টার্গেট রাখতাম আর কি। তো আপনার আব্বা মারা যাওয়ার আগেই আব্বা 1957-এ রাঙ্গামাটিতে একটা স্কুল করছিল, প্রাইমারি স্কুল। ওইটা আমাদের এলাকার থেকে, ওইখানে এইচডিও ছিল আমাদের আত্মীয় মহকুমা শিক্ষা অফিসার। উনি আব্বাকে সহযোগিতা করলো। তো ওইখানে চাকপাদের জন্য উনি একটা স্কুল করতো। আব্বা থাকতে আবার এই কথাটা বলতো, ওই লোকগুলো আবার আমার শিক্ষক ছিল। তো ওই বাদ তখন বলতো আর যে তোর বাবা একটা স্কুল করার জন্য যথেষ্ট ছিল, যে ওই স্যারের নাম নিয়ে বলতো যে হাকিম
তোদেরকে তো নিয়ে আমি রাঙ্গামাটি চাকরি দিলাম, কিন্তু এলাকায় তো কিছু করতে পারলাম না। তো বাবা মারা যাওয়ার আরও অনেক পরে আমাদের 86 সনে গভর্নমেন্ট স্কুল হয়ে যাওয়ার পরে ওই যে উপজেলা ভিত্তিক একটা স্কুল গভর্নমেন্ট হয়ে গেল, হওয়ার পরে আমার 100 সিট লিমিটেড করে দিল। তো আমাদের এলাকার ছেলেমেয়েরা আর পড়তে পারছিল না। তখন আমি 82-এ যখন বিদেশ যাই, 86-এ আমি ফিরে আসি আমি গ্রামে আবার কিছু স্কুল, ওই ঈদগাহ এবং কবরস্থান এগুলো নিয়ে কাজ করছি। তখন কিন্তু মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছি। স্যার, এই যে আপনি এত কথা বলছেন, আমরা তো আপনার কথার বাইরেও কিছু তথ্য জানি, যেগুলো একটু দর্শকদের জানিয়ে আসি, তারপর আবার গল্প ফিরবো। সুস্মিতা, কি বলো? একদম তাই, জানিয়ে ফেলি। আমাদের আজকের অতিথি মোশাররফ হোসেন খান চৌধুরী কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল গ্রামের সন্তান, যিনি তার দীর্ঘ প্রবাস জীবন থেকে অর্জিত আয়ে নিজ এলাকায় 6টি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। 5ম শ্রেণীতে পড়ার সময় বাবাকে হারিয়ে পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেন এবং 1982 সালে কাতারে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ শুরু করেন। 4 বছর পর দেশে ফিরে 1989 সালে বাবার নামে প্রতিষ্ঠা করেন আব্দুর রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয়, যা বর্তমানে এমপিওভুক্ত এবং প্রায় 1000 শিক্ষার্থী অধ্যয়ন করছে। একই বছর তিনি যুক্তরাষ্ট্র পাড়ি জমান এবং 1992 সাল থেকে ট্যাক্সি চালিয়ে উপার্জনের বড় অংশ ব্যয় করেন শিক্ষা প্রতিষ্ঠান গঠনে। তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে 2টি কলেজ, 2টি মাদ্রাসা, একটি উচ্চ বিদ্যালয় এবং একটি কিন্ডারগার্টেন, যেখানে কয়েক হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। তিনি এলাকায় 2টি পাঠাগার প্রতিষ্ঠা করেছেন এবং ডায়াবেটিক হাসপাতালের জন্য 2 কোটি টাকা মূল্যের জমি প্রদান করেছেন। নিজের নামে ফাউন্ডেশন গড়ে 200 শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছেন এবং 10টি গৃহহীন পরিবারকে ঘর নির্মাণ করে দিয়েছেন। 2007 সালে ধান্যদৌল কালীমন্দির প্রাঙ্গণে শতবর্ষী বটগাছ রক্ষায় 1 লাখ টাকা দিয়ে সেটি কিনে মন্দির কর্তৃপক্ষকে দান করেন তিনি। ব্যক্তি জীবনে খুব সাদামাটা জীবনযাপন করে তিনি এখনও প্রবাসীই থাকছেন এবং শিক্ষা বিস্তারকে নিজের জীবনের প্রধান লক্ষ্য হিসেবে ধরে রেখেছেন। দর্শক, আবারও ফিরছি অতিথির কাছে। এখন কোথায় থাকছেন? এখন এই যে 1.5 মাস হলো আমেরিকার থেকে দেশে ফিরে আসছি, আবার আগস্টে চলে যাব। আচ্ছা। তো এই আসা যাওয়ার ভিতরে এখন আছি। আর আমার ফ্যামিলিকে আমি নেই কোনোদিন। আমার ওয়াইফ, সে অনেক বড় স্যাক্রিফাইস করছে। বিবাহিত জীবন তো প্রায় 33 বছর, কিন্তু আমি তাকে না নেওয়ার পিছনে কারণ হইল এই, ওইখানে আমি মেসে থাকি, 60 জনে একটা বাসায় থাকি। 400, 300, 350 এর ভিতরেই মানে আমাদের চলা যায়। যদি আমি ফ্যামিলি নিতাম তাইলে আমি এই কাজগুলো করতে পারতাম না। তো যার ফলে আমার ওয়াইফ কিন্তু স্যাক্রিফাইস করছে, ঠিক আছে তুমি তোমার কাজগুলো করো, আমি বাচ্চাদেরকে নিয়ে এখানেই লেখাপড়া করাই। তো আমার তোমার ছেলে মেয়ে কলেজটিকে লেখাপড়া করছে। মেয়েটা চলে গেল কলেজটিকে শেষ করে কানাডা স্টুডেন্ট ভিসায়, ওইখানে এই বছর ব্যাচেলার করছে ইকোনমিক্সে, এখন ওইখানে একটা কোম্পানিতে জব করে। আর আমার ছেলে আপনার নর্থ সাউথে ট্রিপুলিতে, সে এবার 3rd ইয়ারে আছে আর কি। কিন্তু আপনি জীবনে যা উপার্জন করেছেন, পরিবারকে আপনি সচ্ছল একটা জীবন দিয়েছেন, তার সন্তানদেরকে একটা শিক্ষা জীবন, একটা উন্নত শিক্ষার সাথে পরিচিত করিয়েছেন। তো থাকে না যে জীবন তো একটাই, পরিবারের সাথে না থাকলে আসলে জীবন কি? আপনি সেখানে কি পরিবার নিয়ে থাকতে পারতেন না? থাকতে পারতাম, কিন্তু পরিবার নিয়ে থাকলে আমি, আমার মতামত আর কি, অন্যের বেলা আমি বলতেছি না, আমার মনে হয় এই কাজগুলো আমি করতে পারতাম। কারণ 2টা কলেজ, একটা হাই স্কুল, একটা কিন্ডারগার্টেন, তারপরে আপনার লাইব্রেরি, 2টা লাইব্রেরি, 2টা মাদ্রাসা, 2টা মসজিদও কিন্তু মানে আমার, একটা তো ফুল আমার, আর একটা আমার শাশুড়ি থেকে নিয়ে জায়গা নিয়ে, আমার শাশুড়ির ভাই আমাদের গ্রামের বড় মসজিদের জায়গাটা তাদের থেকে আমি নিয়ে দিছি, আমি দলিলের সাক্ষী। তো এই কাজগুলো হয়তো করতে পারতাম না, কারণ স্যাক্রিফাইস ছাড়া পৃথিবীতে ভোগে তো কিছু নাই, ত্যাগে অনেক কিছু আছে। তো আমি মনে করছি আমি একটা এক্সট্রা লাইনে চলে যাই। আর আমি যেই জায়গা থেকে কাজগুলো করছি, আমি আমার ব্যক্তিগতভাবে মানে অন্যদেরকে আমি হার্ট করতে চাচ্ছি না, আমি কিন্তু জীবনে প্রচুর পরিশ্রম করছি। সেই 20 বছর বয়সে কাতার গেছি। আপনার আমার নির্মাণ শ্রমিক হইল তখন কাতারে ম্যানুয়ালি, এখন যেইভাবে এই বেকু আসছে বা আসছে, ওইভাবে যন্ত্রপাতি আসছে, এটা কিন্তু এই 82 সনে এটা আমরা স্বপ্নও দেখি নাই। এটি আপনাদের জন্মের আগের ঘটনা। তো সেই সময়ের কথাই শুনি না, একটু ধারাবাহিকভাবে শুনি যে ছোটবেলায় আসলে আপনি কি হতে চেয়েছিলেন, মানে এখন তো অনেক কিছু করছেন। সবসময় চেষ্টা করছি, এটা আমার বাবার একটা ছিল যে
মানে ভালো কাজের সাথে জড়িত হই। আমার বাবা ওই কাজটা করতো যতটুকু আমার মনে পড়ে আর কি। একটা 11-12 বছরের একটা লোকের আর কি পর্যন্ত ব্রেন থাকে। জি। তো যতটুকু দেখছি বাবা সবসময় মানে দান করতেন। আমাদের গ্রামে অনেক বড় বড় মানে আমাদের কি বলে খানা জাফত আছেন এরকম মানে মেজবানি যাকে বলে চিটাঙ্গের ভাষায় বা কুমিল্লার ভাষায় খানা জাফত বলে, ওইগুলো আমি দেখছি আমার বাবা অনেক বড় বড় জাফত করে গ্রামের লোকদেরকে খাওয়াতো, বুঝলেন নি? তখন এটা একটা সিস্টেম ছিল যে এই গ্রামে একটা খানার আয়োজন করলে এটা কিন্তু একটা বিরাট ব্যাপার স্যাপার হইতো। এগুলা এখন আর এগুলার চল নাই, বা অন্য এখন তো কমিউনিটি সেন্টারে বিয়ে শাদী হয়, তখন তো এইগুলোও ছিল না, গ্রামের অবস্থানে ছিল। তো ওইগুলা আমার বাবা করতো। তো বাবার যে স্পিরিটটা আমি দেখছি, তো দেখার পরে আমার মাথার মাঝে এটা কিন্তু মনের মাঝে স্ট্রাইক করছে যে বাবা যখন করতে আছে বাবার সাথে আমিও, যেমন ওই গ্রামের মাদ্রাসার ইয়ে রাখা, মসজিদের ইমাম রাখা, ওই মাদ্রাসার মৌলবী রাখা, এগুলো আমার বাবা করতো। তো ভালো ভালো কাজগুলো করতো। ইডারে কিছু স্পিরিট হয়তো আমার দিকে ঢুকছে আর কি, যে রক্ত বলতে একটা শব্দ আছে তো, জি আফ্রিকার কোনো মেয়ে যদি বিয়ে করেন তাইলে খুব কমে সাদা বাড়িয়ে আসবে। হ্যাঁ মানে বাদ কি বাদ বলছি আর কি। আমার ওই এই মানে আমার লাইফটা এই স্টাইলের আর কি। আচ্ছা। মানে আঞ্চলিকতা কিন্তু ভরা। কারণ হইলো আমি কাতারে 6 বছর ছিলাম, ইন্ডিয়ান আর পাকিস্তানের মধ্যেই ছিল আমাদের অবস্থানটা আর কি। তো যার ফলে উর্দু হিন্দি যতটুকু বলতে পারি, বাংলাটা ওই সময় মানে ওই একটা তুমি কটি ভাষা বলতে পারো? নিজের ভাষা ছাড়া ইংরেজিটা বলতে পারি। তখন ওইগুলা মানে অনেকটা হারাই ফেলছি আর কি। যার ফলে আমি চেষ্টা করলো আর মানে যে শুদ্ধ ভাষাটা নিয়ে আসার পারতেছি না। তো যার ফলে আমি আঞ্চলিক দিয়েই এটাই ভাবলাম আপনার যে পরিচয়। জাপানের প্রধানমন্ত্রী তো কোনো ইংলিশ বলে না, চলতেছে না, আমরা থেকে ধনী, তা আমি ওই লাইনটাই ফলো করছি আর কি। দেখা যাক। মায়ের সুস্মিতা গল্প বলো। একটু শুনতে চাই। আপনার মা তো আসলে সেই সময় একটা খুব কঠিন জীবনের মধ্যে ছিলেন, জি, কারণ জীবনযাপন করছে। এতগুলো ছোট ছোট সন্তান জি, এবং জি। তিনি স্বামীকে হারালেন। জি, তো জি। মায়ের কাছ থেকে কি কি বিষয় আপনি পেয়েছেন? মা সবসময় মানে পড়ার দিকে চাপ দিছে যে পড়ো, আর লিমিটেড সম্পদ ছিল তো উনি যা চেষ্টা করছে ওনার মতন করিয়া। আমার মা আবার লেখাপড়া জানতো। আমাদের পাড়ার মধ্যে এই তখন বিদেশে যে শ্রমিক ট্রমিক থাকতো, ওই যে বন্দর টন্দরগুলোতে তারা যখন সিডি দিত, তো এগুলো পড়ার লোক ছিল না আমার মা ছাড়া। তা আবার ওই সিডিগুলো আবার আমার মায় লিখে দিত। তখন সিডি ছিল বাহন, টেলিফোন আর কিছু ছিল না। তো তা আমার সারাদিন ব্যস্ত থাকতো পাড়ার এই লোকগুলার সিডি লেখা নিয়ে। ওই দিন আমি নামাজ পড়ে বার হইছি, এক ছেলে আমার এসে বলতে আছে, আমাদের 2 বছরের জুনিয়র, বলতে আছে যে আমি তো আপনার বাড়িতে অনেক গেছি আমার আম্মার সাথে। আব্বা যখন খুলনার থেকে সিডি দিত, তখন এই সিডি আপনার বাড়িতে নিয়ে যেতাম আপনার মার কাছে, আম্মারে নিয়ে পড়ার জন্য। তা আবার সিডি লিখে আমার মা, এই ছিল আম্মার কাজ। আম্মা কিন্তু 10 পর্যন্ত লেখাপড়া করছিল তৎকালীন সময় আর কি। বাহ। মানে পরীক্ষা দেওয়ার আগে আমার বাবার সাথে বিয়ে হয়ে গেছে আর কি, বুঝলেন নি? তো আমার বাবা তখন রাঙ্গামাটি ওই যে স্কুল করে ওইখানে চাকরি করতো আর কি। তারপর আস্তে আস্তে দাফে দাফে এলাকায় এসে গেছে। কিন্তু আমার লাইফটা ছিল প্রচুর মানে কষ্টে ভরা। মানে এই যখন কাতার যাই এই কনস্ট্রাকশনে জীবনে কোনোদিন কাজ করার অভিজ্ঞতা নাই, কোনো কিছু নাই। কিন্তু এই পাথর আর হাতুড়ি দিয়ে এই বেস কাইটা আপনার 5 ফুট 60 ফুট পর্যন্ত ভিতরে যাইতে হইতো, ডে বাই ডে হাতগুলো ঠোসা উড়া দিত। কিন্তু একটাই স্বপ্ন যে যদি ফিরা যাই তাইলে পরিবার শেষ। জি স্যার, যেটা বলছিলেন মা চাইতেন যে আপনি শুধু পড়ার ভেতরে থাকেন। জি, জি। আপনি স্কুল জীবনে পড়াশোনা কেমন ছিলেন? আমি ইন্টারমিডিয়েট করে চলে গেছি বিদেশ, কারণ আমি দেখছি যদি আমি পড়াতে থাকি, ছাত্র কেবল খারাপ ছিলাম না, মাঝারি কোচের আর কি। তো এই সংসার মানে হাল ধরা বড় কষ্ট হইয়া যাইব। মানে পড়ালেখার থেকে সবচেয়ে ছিল মানে ভাতের সমস্যা। তো সুতরাং আমি যখন চিন্তা করলাম যে চাচা আর কত চালাইবে, আমাদের তারও তো পরিবার আছে। তো সুতরাং একটা পরিবার একজনের পরিবার চালাইতে পারে না, মানে সেও কিছু দিতে হয়। তা আমাদের তো ইনকাম ছিল না, জমিগুলো আমাদের কোনো কাজ করার কোনো ব্যবস্থা ছিল না, জমিগুলোতে আমরা চাষাবাদও করতে পারতাম না, ওই সিস্টেমে আমরা জানতাম না। কারণ আব্বা থাকতে তো আমরা এগুলোতে ইউজ টু ছিলাম না। তো শেষে কাতার যাওয়ার পরে যখন মাসে মাসে কিছু টাকা পাঠাচ্ছি, তখন এই দিক দেওয়া পরিবারের আমার ছোটো বোনটা তখন বিয়ে দিয়ে দিলাম। ওই হাজব্যান্ড কাতার চলে গেলো 80 সনে, যাই বললো যে আপনি পাসপোর্ট করেন। আমি 80 সনে এসএসসি রেজাল্টের আগে কিন্তু আমি পাসপোর্ট করে ফেলছি। তো বড় ভাই হিসেবে আপনার অনেক দায়িত্ব ছিল ওই 6 জনের আর এখনকার আজকাল যে সিস্টেম,
আমরা এই সিস্টেম তো ছিল না। একটা বাড়িতে যখন মেহমান আইতো একটা মুরগ টোকাইতে সারা গ্রাম ঘুরতে হইছে, আর এখন তো ফাড়ায় আপনার ফার্মের মুরগি আছে। তা আজকের সাথে তুলনা করলে কিন্তু ওই সময়টা জি স্যার, সেই সময়টা একটু অনুধাবন করতে চাই, কারণ আমরা তো সেটা দেখিনি। আপনি যেটা বলছিলেন যে ভাতের সমস্যা ছিল, তো এই যে এতগুলো ভাই বোন নিয়ে আপনারা কিভাবে এই অভাব ওই যে আমার চাচা আমাদেরকে হেল্প করতো, ওই যে উনি তো ওষুধের বিজনেস করতো তো আগে, উনি প্রতি মাসেই একটা মানে সময়ে টাকা পাঠাই দিত, মানি অর্ডার করতো, ওইটা দিয়া বা যতটুকু পারছি মিলিয়ে জিলিয়ে মানে চলা গেছে আর কি। তো আমি কাতার যাওয়ার পরের থেকে আস্তে আস্তে পরিবারের ইয়ে হয়েছে। আমার বোনের বিয়ে হয়ে গেল, ও জামাই আমাকে নিয়ে গেল 82-তে। তারপর আমার ছোট ভাইটারে বললাম, যেটা এখন ব্যারিস্টার সৌরভ খান চৌধুরী, বললাম যে তুমি পড়তে থাকো। তো সে 87-এ চলে গেল আমেরিকা। আমি আইসা তাকে সমস্ত ইয়েটিয়া করলাম। এই তো যাওয়ার পর ওইখানে লেখাপড়া করছে, ওইখান থেকে আবার সে ওই রকল্যান্ড ইউনিভার্সিটিতে পড়ার পরে ওইখান থেকে আবার লন্ডনে চলে আসলো, আইসা ব্যারিস্টারি কইরা তারপরে এখন আমেরিকায় আর বাংলাদেশে ওর ছেলেরা ওইখানে লং আইল্যান্ডে একটা ভালো ইউনিভার্সিটিতে লেখাপড়া করে। আর আমার 2 বোনে চলে গেছে আমেরিকা, ওই যে স্পন্সর করে নিয়ে গেছি। তারপরে ছোটো ভাই চলে গেছে, যেটা 3 মাসের ছিল, এটাও ওইখানে এখন বিরাট বাড়ি টাড়ি কইরা। আমেরিকার সুবিধা রইল কি, আপনি 5 বছর যদি আমেরিকাতে থাকতে পারেন তাইলে আপনি একটা বাড়ির মালিক হইতে পারবেন। কারণ আমেরিকাতে কেউ আর এটা আর একটা দরগা যে খালিয়াতে কেউ ফিরে না, বুঝলেন নি? আপনি যদি পরিশ্রম করেন তাইলে আপনার ওইখানে সফলতা আছে, মানে সবগুলোই আপনার সহযোগিতার ইয়ে আছে, বুঝলেন নি? আপনি যদি আপনার ক্রেডিট ভালো হয় তাইলে 5 বছরের ভিতরে আপনি একটা বাড়ির মালিক হইতে পারেন, যদি এটা লোনে, কিন্তু নিজের তো বলা যায় যে আমি কিনছি। কিন্তু আপনি যে সময় সেখানে গিয়েছেন এবং এই সময় সে কোনো তফাৎ আছে? মানে এখন তো ডোনাল্ড ট্রাম্পের সময়। এখন তফাৎ বলতে ভিতরে তেমন একটা তফাৎ নাই, কিন্তু ওই যে ইনকাম ব্যাপার হচ্ছে কি, আগে তো আমরা যখন সবুজবাগে আমি বাসা ভাড়া নিছি তখন আমাদের বাসায় একটা টেলিফোন ছিল, ল্যান্ডফোন, অনেক চড়াই উতরাই নিয়ে আসছি। তো আমাদের কিছু পরিচিতি লোক বিভিন্ন, যেমন এই আমেরিকা থাকতো, তারা যখন কল দিত তখন আমরা এই ইয়াতে সাভার পর্যন্ত গিয়ে খবর দিয়েছি অমুক দিন আপনার ফোন আসবে। তো এখন তো ফোন, আমার কলেজের পিওনের 2টা ফোন আছে, সিম আছে 3টা, বুঝছেন, আর আমার আছে একটা। তো এখন তো গেছি গিয়া চলে গেছে একবার দৌড়গুড়ায়। এখনকার আজকাল সিস্টেমের লগে আপনি 40 বছর 50 বছর আগের হিসাব মিলান, কোনো কিছু মিলাইতে পারবেন না। তো এখন আমেরিকার ব্যাপারটা হচ্ছে কি, আপনি এখন চলতে পারবেন, ওইখানে চাকরি বাকরি করে লেখাপড়া থাকলে ভালো জব করতে পারবেন। যে যেই ক্যাটাগরি, এই ক্যাটাগরির জব আছে, ওইখানে জব আছে অ্যাভেলেবল। আপনি যদি নিউ ইয়র্কে জব না পান, আপনি ক্যালিফোর্নিয়া চলে গেলেন, নাভাডা চলে গেলেন, নিউ মেক্সিকো চলে গেলেন, কোনো না কোনো জায়গায় আপনার জব আছে। কিন্তু এখন আর বাংলাদেশে যেভাবে দাম বাড়ছে, আপনি আমেরিকার থেকে বসুন্ধরা একটা ফ্ল্যাট কিনবেন, নয় কান্না। স্যার, আপনার জীবনে অনেক অনেক স্ট্রাগলের গল্প আছে, সেই গল্পগুলোই আমরা আরো বিস্তারিতভাবে জানতে চাই। আপনি বলছিলেন যে সেই 74-এ দুর্ভিক্ষের সময় বাবাকে হারালেন এবং সেই সময় ছোট ছোট এতগুলো ভাই বোন। তো সেই সময়কার জীবনটা তো আসলে খুবই, মানে আমরা কল্পনাও করতে পারছি না, এতটা কঠিন ছিল। তো সেই গল্পগুলো আরেকটু শুনতে চাই, যে আপনাকে কিভাবে পরিণত করেছে সেই সময়টা। ওই আসলে অভাবে না পড়লে মানুষ শিক্ষা নেয় না। তো যেহেতু অভাব ছিল পরিবারে, তো যার ফলে সিদ্ধান্ত নিয়েছি যে যতটুকু পারি আগাই, মানে একটা লাইন ধরতে হইব যে বিদেশ যাইতে হইব। তখন কিন্তু স্বপ্নটা ছিল মিডল ইস্টে যে কোনো জায়গায় যাইতে পারলে মানে তার জন্য বিরাট ব্যাপার। আমেরিকার চিন্তা তখন মাথায় আসে নাই। তো এই আমার মা সবসময় মানে আমাদেরকে সাহস যোগাইছে। এখন ওনার বয়স প্রায় 84, অসুস্থ, তারপরেও মানে ভালো আছে মোটামুটি আর কি। তো আম্মাও ছিল আমেরিকাতে 13 বছর। তো পরে আর রাখতে পারি নাই, উনি এমন মানে যন্ত্রণা দিতেছিল যে আমি থাকবো না এই দেশে। ওই যে আমরা চলে যাই কাজে, তো উনি একা বাসা পাইছেন, আর বাড়িতে তো অনেক চাচি টাচি বিভিন্ন পাড়ার প্রতিবেশী আসে, আর যে কেউ না আসলে অন্তত 2-4টা ফকির তো পাওয়া যায়, ভিক্ষা করতে আসে, এটির সাথে তো আলাপ জমান করতে। তো এই জন্য সে চলে আসছে, আর আমরা সব ভাই বোন আছি। তো আল্লাহর কাছে শুকরিয়া যে মানে পরিশ্রম করছি, কষ্ট করছি, এই অভাবে প্রচুর দখল গেছে আমাদের উপর দিয়ে। তো আমরা একমাত্র যে আমরা অভাব ভোগ করছি তা না, কিন্তু 74-এ টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সবাই, যার জমি আছে সেও ভোগ করছে, আর যার নাই সেও ভোগ করছে, মানে শহর কেন্দ্রিক বাদ দিয়ে আর কি। তখন অনেক ত্রাণও দেওয়া হইতো। তো এই সুবলের আওতায় আবার আমরা পড়তাম না, কারণ আমাদের জমি আছে তো,
মানে জমি চাষাবাদে না করতে পারি না, কিন্তু 32 বিঘা জমি ছিল আমাদের আচ্ছা। বাবার, বুঝলেন, অনেক জমি ছিল। তো যার ফলে আপনার যখন ভোট জোগাড় করতে সমস্যা সৃষ্টি হয়েছে, তো আমার চাচা আমাদেরকে যথেষ্ট, উনি মারা গেছে আজ থেকে 25 বছর আগে, আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করে। উনি যথেষ্ট আমাদের, আমরাও এখন তা আমার চাচার ফ্যামিলিটার সাথে যথেষ্ট কোপারেশন রাখি, আমরা যৌথভাবে কিন্তু আছি। আমাদের গ্রামে কিন্তু, আমাদের এলাকার এই নজির নেই কিন্তু, যৌথভাবে চাচার ভাইয়ে ভাইয়ে একসাথে থাকতে পারে না, আর চাচা সহ একসাথে আছি আলহামদুলিল্লাহ। এটা আমাদের সবচেয়ে, আমরা স্যাক্রিফাইস করতে পারি সব ভাই বোন, এবং আমাদের চাচা স্বাস্থ্য ভাই যারা আছে আমরা কিন্তু স্যাক্রিফাইস করতে পারি। আর স্যাক্রিফাইস ছাড়া এই বাংলাদেশের জন্ম হয়েছে না, বুঝলেন, স্যাক্রিফাইস করতে হবে। আর এই আমি করলে তো হয় না, আপনি দেওয়ার ক্ষমতা রাখতে হবে। আপনি যদি মানে দান করতে পারেন, তখন দেখবেন আল্লাহ আর একটা জিনিস আপনার পুষাই দিতে আছে। কীভাবে দিচ্ছে ইউ নেভার নো। আপনার দেখাই দিব যে ওইখানে এই ডোবাটা কিনে রাখো, গর্তটা দেখবেন যে 3 বছর পর দেখছেন যে এখানে আর একটা মাল্টি ন্যাশনাল বিল্ডিং হইতেছে পাশাপাশি, আপনার জায়গায় কিন্তু উঠে গেছে। এটা দেখাইছে কেনা, স্বয়ং আপনার দিলের খুলে দিব। আর সবসময় আমি আমার বেলায় বলি আর কি, অন্যের বেলা ইন্টারাপ্ট করতেছি না, আমি ছোটোকাল থেকে দেওয়ার জন্য আমার বাবা দিত, আমি এটা ফলো করছি। তা আমার এখন ভাই বোন সবাই জাকাত দেয়, সবাই। তো গ্রামে আমরা চেষ্টা করি যেন কোনো আমাদের গ্রামে যারা গরিব আছে তারা প্রত্যেকেই 3-4 দফা কিন্তু কাপড় হয়ে গেছে আমাদের থেকে। আমি দিছি, আমার ভাই ব্যারিস্টার দিছে, আমার মেজু ভাই দিছে, আমার ছোটো ভাই দিছে, মানে আমরা চেষ্টা চালাইতেছি। আর এলাকার তো এই ব্রাহ্মণবাড়িয়া উপজেলায় এই সবচেয়ে মানে উপজেলা হেডকোয়ার্টারে যে কলেজটা, ইডে আমার নামে কলেজ, মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ, 10টা অনার্স 1টা মাস্টার্স আছে। এই ব্যাপারে যিনি আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করছে, সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু, তারপরে বিএনপির এমপি ছিল অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস, তারপরে আমাদের এই যে বর্তমান শিক্ষামন্ত্রী এহসানুর মিলন স্যার কিন্তু আমাকে, আমরা পারিবারিকভাবেই আমেরিকাতে ওনার সাথে জড়িত। উনি অত্যন্ত বিনয়ী এবং অনেক, আমরা লম্বা চূড়া সময় ওনার সাথে, উনি প্রায় 1-1.5 বছর আগে আমার ওইখানে গেছে, তো এখনও আমাদের সাথে যোগাযোগ আছে। উনি কিন্তু আমার কলেজগুলো এমপিও করে দিছে। তো যার ফলে এই এখন ধরেন প্রতিষ্ঠানগুলো সব মিলে 6000 ছেলে মেয়ে আছে উপজেলা সদরে। তো সবচেয়ে লক্ষণীয় ব্যাপার হইল কি, বাংলাদেশের ভিতরে এই যেমন শহর কেন্দ্রিক অনার্সের পরীক্ষা হয়, কুমিল্লা শহর, ধামরাই শহর, মানে বিভিন্ন, কিন্তু উপজেলা কেন্দ্রে কিন্তু কোনো অনার্সের কেন্দ্র নাই, একমাত্র আমার কলেজ ছাড়া। দাউদকান্দি যে জুরানপুর কলেজ, এইটাও কিন্তু অনার্স আছে 3টা বা 4টা, ওইটাতেও কিন্তু কেন্দ্র নাই, কিন্তু কেন্দ্র কিন্তু মোশাররফ খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্র আছে। সেইগুলো একটু ধারাবাহিকভাবে আচ্ছা, শুনি, ঠিক মানে আছে। আপনার কখন মনে হলো যে আপনার এরকম শিক্ষা ক্ষেত্রে এখানে শিক্ষার ক্ষেত্রে এই যে, হ্যাঁ আমি পিছনে আবার একটু চলে যাই, কারণ 1937 ইংরেজিতে 1937 আপনার দাদার বোধ জন্মের আগে মনে হয় আর কি, বা মেবি কাছাকাছি, তখন আমাদের এলাকায় কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। আমার বাবার দাদা মরহুম সিরাজ খান চৌধুরী, উনি আমাদের গ্রামের প্রথম প্রাইমারি স্কুলটা স্থাপন করছে, উনি প্রতিষ্ঠাতা হেডমাস্টার ছিল। আচ্ছা, ওইটার ছাত্র ছিল আবার আমার বাবা। তো উনি এসএসসি পাস করার পরে তৎকালীন সময়ে আর কি, তখন উনি চলে গেল রাঙ্গামাটিতে, ওইখানে গিয়ে একটা স্কুল করলো, কইরা ওইখান থেকে ওনার চাকরি জীবন শুরু। আস্তে 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 তখন মানে বদলি হইয়া আমাদের এলাকায় চলে আসছে। আমার বাবার দাদা যে স্কুলটা করছে, এটা তো উনি পড়ছে, আবার উনি শিক্ষকও ছিল আমার আব্বা। তো আব্বা সবসময় বলতো যে যদি এলাকা সুযোগ পাই তো একটা স্কুল করব। তো যখন স্কুলটা আমাদের গভর্নমেন্ট স্কুল হয়ে গেল সিএসি, তখন ছেলে মেয়ে ভর্তি হতে পারতেছে না, এলাকা আর কোনো স্কুল নাই। তখনই কিন্তু আমি যখন 88-তে বাড়িতে আসি, দ্বিতীয় দফা কাতার থেকে, তখন এই এলাকার লোক, আমাদের চেয়ারম্যান, তারপর উপজেলা চেয়ারম্যান, তারা আইসা আমাকে করলো যে তুমি, তখন আমার মা বলল যে তোর বাবা তো ইয়ারা করতো, একটা স্কুল করবে, সুযোগ যখন আইসে, তখন আমার ওই ছোটো বোনের জামাই কাতার থেকে দেশে আসছে। তো উনি যেহেতু আমাকে এই নিচে গার্জিয়ান হিসাবে, ওনাকেও জিজ্ঞাসা করলাম যে কি করব। তো উনি আমাকে বললো যে 200 বছর এরকম একটা সুযোগ আসে না, আপনি কি স্বীকার করেন, আমি সহযোগিতা করব। তো উনি ওনার মতো সহযোগিতা করছে, আর বাকিটা আমি আগাই নিয়ে গেছি আর কি। তো আগাই নিয়ে যাইতে আপনার এলাকার এই গ্রামের বেলা আবার একটা সমস্যা আছে, আমি বলবো গ্রামের বেলা সমস্যা আছে, এটা আমরা যারা গ্রাম থেকে আসছি আপনি বুঝতে পারবেন, ভিলেজ পলিটিক্স। আপনি যদি বসুন্ধরা, এটা আমি
বসুন্ধরা যদি আপনি 10 বিঘা জায়গা নিয়ে 2টা ইউনিভার্সিটি বানান, রুমন ইউনিভার্সিটি, জাস্ট এক্সাম্পল কত বাত্তি বাদ আর কি, তো আপনাকে কিন্তু কেউ ডিস্টার্ব করতেছে না যে আপনি কি করতে আছেন। কিন্তু যেই মাত্র গ্রামে যাবেন, আপনি যত টাকার মালিক হন না কেন, এটা মানে হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারেন কথাটা, হয়তো আপনার সাথে বনতে পারে নাও বনতে পারে, এই যত টাকার মালিক হন না কেন, আপনি আমেরিকা গেছেন বা যেখানে যান না কেন, কিন্তু আপনার যদি পিছনটা শক্ত না হয়, এই যেমন আজকে আপনি টাকার মালিক হয়েছেন ঢাকা শহরে, হয় না এরকম, বিদেশ গিয়া হয়েছে, কিন্তু আপনার এক সময় দেখা গেছে বাবা অন্যের বাড়িতে কাজ করছে, ভাই বোনের অন্য বাড়িতে কাজ করছে, এখন কোনো না কোনোভাবে আপনি ব্রেন খাটাইয়া আপনার মালিক হয়ে গেছেন। আপনি যখন ফিরে যাবেন গ্রামে, যে আমি একটা প্রতিষ্ঠান করব, এই তখনই দেখবেন এই একটা গ্রামে চৌধুরী বাড়ি আছে, খাবারই আছে, মির্দা বাড়ি আছে, তারা করবো কি আপনাকে একটি তুচ্ছ তাচ্ছিল্যভাবে বলবে যে অমুকের ভূত বলে আইসি দেশে, এই যে কি বলে স্কুল করতে চায়, তার বাপে না আমরা কাজ করছে, তার বাপে আমরা কাজ করছে, এখন বাবা আমরা কাজ করছে, এখন তে আইসি স্কুল করতো, এ বাগাই দে, আমরা করতে দিবে না। এটা গ্রামের বেলায় বলছি আর কি, হয়তো অন্য কিছু কিছু গ্রামে নাও হইতে পারে, তো এটা সব জায়গায় মানে আছে, সমস্যাটা সৃষ্টি হয়। তো যদি আপনার পিছন শক্ত না হয়, আপনার এই বড় বড় কাজগুলো করতে দিবে না, বুঝলেন। তো এই দিক দিয়ে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমরা ধনবান ফ্যামিলি না, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি ছিলাম। বাবা শিক্ষক ছিল। পিছনটা শক্ত করলেন কিভাবে? পিছনটা শক্ত ওই যে আমাদের ওই বাবার দাদা 1937 স্কুল করে গেছে, এখন তো ওই এলাকার সমস্ত লোকগুলো ওই স্কুলে পড়ে। আচ্ছা আচ্ছা, এইটার বাইরে তো আর কোনো প্রাইমারি স্কুল নাই, এটার বাইরে তো কোনো প্রাইমারি স্কুল নাই। তো এইটাতে তো হইলে তো ওই যে আমাদের এলাকার একটা আঞ্চলিক ভাষায় বলছে আর কি, আমাদের এখানে একজন বড় মৌলবী ছিল, উনি মারা গেছে গত 2 বছর আগে, ওনার নাম হইল মুসলিউদ্দিন মাওলানা সাহেব, অনেক বুজুর্গ লোক ছিল। তো উনি বলছিল গ্রামের ভাষায়, আঞ্চলিক ভাষায়, দিছে যারা দিবে তারা, দিছে না যারা দিত না তারা, মানে যারা দিছে তারাই দিবে, যারা দেয় নাই তারা দিবে না। তো এই কথাগুলো উনি ওয়াজের মাহফিলে বলতো আর কি। তো চিন্তা করলাম যখন গ্রামের তারা এলাকার বাসী এসে ধরলো যে তুমি হাই স্কুলটা করে দাও, আমরা সহযোগিতা করতো, তখন আমি আমার গ্রামের একমাত্র বিদেশি, আর কোনো বিদেশি নেই কিন্তু। আর এখন তো আমরা গ্রামে বোধহয় কয়েকশো আছে না, সিস্টেমের কারণে হয়ে গেছে, এলাকাও ধনী হয়েছে। এখন শতকের দাম দাউদকান্দি পপারে, দামরাই পপারে, মানে ঢাকার থেকে দাম বেশি, কারণ তখন 60 শতক জায়গার ভিতরে এই বাড়ি করা যায়, এটা কোনো স্বপ্নের মধ্যে ছিল না। একটা পুষ্করণী কাটতো 2 একর লইয়া, বাড়ি করতো 1 একর লইয়া, এইভাবে ছিল। আর এখন যে কল বসাইয়া, ডিপ টিউবওয়েল বসাই যে উপরে পানি তুলতে পারে 6 তলায় 7 তলায় 10 তলায়, পুষ্করণীর কাম শেষ। তো এই সিস্টেমগুলো তো দুনিয়া যত ডেভেলপ হচ্ছে তত এইগুলো চলে আসবে। এই দিক দিয়ে আমি আল্লাহর কাছে শুকরিয়া, কারণ আমাদের উপজেলা চেয়ারম্যান আমাদের বাড়ির ছিল, তারপরে বাকি তারা সবাই আমাদেরকে মোটামুটি ইজ্জত দিয়ে চলে এলাকা, এখন স্টিল নাও। তো এই কারণে আমি কিছুটা পাইছি। আবার আমাদের অন্য এলাকায় যারা করতে গেছে তাদেরকে কিন্তু হার্ড টাইম খাইতে হয়েছে প্রচুর। সফল হয়েছে কেউ সফল হয়েছে, কেউ আবার সুইটটা চলে আসছে যে না পারতাম না। এত ওই লাল সালুর গল্প যে তুমি করতে আসলা, তোমার দাড়ি টুপি কোথায়, এই লাইনে প্রশ্ন করা শুরু করে, মানসিকভাবে আপনাকে মানে বানাই দেয়, পঙ্গু করে দিতে চায়, করতে দিবে না। তারপরে এগিয়ে গেলেন কিভাবে আপনি? তো তার ফলে এলাকাবাসীর অনেক মুরব্বী আছে, আমার শিক্ষক ছিল যারা হাই স্কুলে আমাকে পড়াইছে, কলেজে যারা পড়াইছে, সবাই মোটামুটি স্কুলটা হওয়ার জন্য মানে করছে। তখন সবার সহযোগিতা নিয়ে স্কুলটা করছি। স্কুল হওয়ার পরে কত সালের কথা এটা? এটা 89-এর কথা। আচ্ছা, 89 স্কুলটা কইরে কিন্তু আমি আমেরিকা চলে গেছি। আচ্ছা, আমেরিকাতে 92-এ ফিরে আসছি। আইসে সেটা তখন আমাদের একমাত্র সংসদ ছিল আব্দুল মতিন খসরু, উনি আমার আত্মীয়, অনেক ভালো মানুষ, আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রীও ছিলেন। তো ওনার সাথে এই ব্যাপার নিয়ে আলোচনা করছি যে আমাদের পপারে তো কলেজ নাই, একটা হেডকোয়ার্টার কোনো কলেজ নাই, তো আপনি যদি বলেন আমি করি। তখন শুরু করলাম ওই মানে টার্গেট করে জায়গা কিনে কলেজ করবো, এই কলেজটা শুধু আলোচনা এমপি মহোদয়ের সাথে হয়েছে, আর বাকিটা আমি মাথায় গুজাইয়া তখন ওই রাস্তার পাশের জায়গাগুলো কিনে শুরু করলাম। তো কিনতে একটা পর্যায়ে যখন কিনা শুরু করছি, আমি কিনতেছিলাম আমি 92 থেকেই, 90 থেকেও কিনেছি।
আর ঘোষণা দিয়েছি গিয়ে আমি 96-এ যে আমি কলেজে, যখন ল্যান্ডটা আমার হয়ে গেছে। কিন্তু এর আগে যদি আমি ঘোষণা দিয়ে দিতাম যে আমি এখানে কলেজ করব, তখন কিন্তু জায়গার দামগুলা মানে ওই ইয়ার থেকে, রেগুলার মূল্যের থেকে জায়গাগুলো বাইরে যেত অনেক বেশি। তো কারণ স্কুল করে আমি দেখছি স্কুলের ঘোষণা আগে দেওয়াতে জায়গাটা রেট বাড়াই দিছে। তো আমি আর এই স্কুল আর কলেজ কিন্তু এক জায়গায় না, মানে প্রায় 1 মাইল দূরে। তো তখন আমি আর স্কুল হইলো আমার গ্রামে, আর কলেজ হইলো উপজেলা সদরে। তো আমি ওইগুলো না বললে আমি বুদ্ধি কইরা এই কাজ শুরু করলাম। তো কাজ করতে গিয়ার পরে আমাদের উপজেলায় কিন্তু ইয়া নাই, মহিলা কলেজ নাই। তখন আব্দুল মজিদ খসরু তখন মন্ত্রী, তো বললো যে আমার একটা স্বপ্ন একটা মহিলা কলেজ করা মেয়েদের জন্য, তো তোর জায়গা আছে। আমি কিন্তু জায়গাগুলো আগে কিনে নিছি আর কি। তো আমি বললাম ঠিক আছে, আপনি যদি করতে চান আমি করে দেবো। তুই স্যার এটা হবে না। তো পরে আমি একই দিনে মোশাররফ খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ, তখন তার বিশ্ববিদ্যালয় হয় নাই, আর আব্দুল মতিন খসরু মহিলা কলেজ, দুইটা একই দিনে 16ই ডিসেম্বর 99 স্টার্ট করছি। জায়গাগুলো কিন্তু নিয়ে নিছি আমি 3, 4, 5, 7 বছর আগের থেকে আস্তে 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 প্রথম জায়গাগুলো কিনছি, তারপরে আস্তে আস্তে পিছনের জায়গাগুলো কিনতে কিনতে এরিয়াটা বাড়াই নিছি, বুঝলেন। এখন যথেষ্ট পরিমাণ জায়গা আছে সরকারি অনুকূল্য। তো আমার কলেজ এবং মহিলা কলেজের এমপিউডা, এই একাডেমি স্বীকৃতি মহিলা কলেজ আর আমার কলেজের এমপিউডা কিন্তু আনময় এসানুলোক মিলন স্যার করে দিয়েছে এই 2003 মানে সাইডে ফিরে গেছে আর কি। তা আমরা ব্যক্তিগতভাবে ওনার কাছে কৃতজ্ঞ। তা মানে উনি স্টিল আমাদের সাথে যোগাযোগ রক্ষা করে আর কি। উনি অনেক বড় মাপের মানুষ, ভালো মানুষ। শিক্ষা ব্যবস্থাটা উনি যেভাবে ওই দায়িত্ব যখন ছিল প্রতিমন্ত্রী, উনি যেভাবে নকল বন্ধ করছিল, আশা করি এবারও ওনার ইয়া রাখবে আর কি। স্যার, যেটা আপনি বলছিলেন একসময় ভাতের কষ্ট আপনাকে সইতে হয়েছিল, এবং সেখান থেকে এখন আপনি সেই 99-এ যে একের পর এক জমি কিনছেন, এর পিছনে নিশ্চয়ই আপনি যেটা বলছিলেন যে আপনার পরিশ্রম একটা বড় আপনার অবদান। পরিশ্রম করছি বলতে কি কি পরিশ্রম করেছেন একটু শুনি। পরিশ্রম বলতে আমি তো কাতারে ফাত্তর বলতে ফাত্তরে তো বলা যাবে নাকি, এই খুদাই করতে করতে করে 7 ফুট 8 ফুট ভিতরে গেছি। ইজি ব্যাপার ছিল না। এই একটু একটু চলতা উঠতো, কোনো চলতা আইসা ফারের মাঝে পড়তো, কিন্তু ফিরা দেশে আসার কোনো ব্যবস্থা ছিল না। আসা মানে পরিবার শেষ। তো বলছি যত কিছু হোক আমার থাকতে হবে। ট্যাক্সি চালিয়েছেন কোথায়? ট্যাক্সি চালাইছি আমেরিকাতে 92 পরে। এর আগে আবার কাজ করছি রেস্টুরেন্টে। কোথায়? এই আমেরিকাতে 89-এর পরের থেকে রেস্টুরেন্টে কাজ করছি, রাস্তায় ফল বেচছি, তারপরে ফেস কাটছি, রেস্টুরেন্টে যা কাজ হয় আর কি। এই ফেস কাটতে গিয়া চোখের পানি আর একটা বুড়িগঙ্গা হয়ে গেছে, কিন্তু ফিচারই নেই। স্যার, আপনি যেমনটা বলছিলেন যে এইচএসসি শেষ করে আপনি চলে গেলেন কাতারে, তো নিজের পড়াশোনা তো থেমে গেল, কিন্তু আপনার ভাই বোনদেরকে আপনি বলছিলেন একজনকে ব্যারিস্টার বানিয়েছেন, সকলেই উচ্চশিক্ষিত হয়েছে, তো কেন মনে হলো যে উচ্চশিক্ষিত হয় নাই? আচ্ছা, আপনার 2 ভাই? আমার এক ভাই উচ্চশিক্ষিত হয়েছে, আর বাকিটা চলে গেছে আমেরিকা এসএসসি করার পরে, আর 4টা ডিগ্রি পাস করে চলে গেছে আমেরিকা। স্যার, এই যে আপনি যে স্কুল করছেন, আপনি নিজে তো উচ্চশিক্ষায় দীক্ষিত হন না আর কি, সেই ভাবনা থেকেই কি স্কুল করেছেন যে আপনি? হ্যাঁ, এটা 100%, যে আমি যখন পড়তে পারি নাই তাইলে কাউকে পড়াইয়া যাই নাকি। তো ওই চিন্তার থেকেই মানে, আর বাবার যে স্পিরিটটা, বাবা যে বলছিল, উনিও তো স্কুল করছে, আমার বাবার দাদাও স্কুল করছে। তো সুতরাং ওইগুলো আমাদের ফ্যামিলির সাথে একটা, আমাদের ফ্যামিলিতে অনেক শিক্ষক আছে, কিন্তু আমার এই দাদার ইমিডিয়েট বড় ভাই উনিও কুমিল্লা হচ্ছে আমি মাদ্রাসার শিক্ষক ছিল, আমার আরেক দাদাও শিক্ষক ছিল, আমার চাচা শিক্ষক ছিল, আমার বাবা শিক্ষক ছিল। তৎকালীন সময় এখন যেভাবে অ্যাভেলেবল মানে মাস্টার পাওয়া যায়, এটি কিন্তু ছিল না। তো এই দিক দিয়ে আমরা ভাগ্যবান যে একটা মানে ওইভাবে লম্বা চূড়া শিক্ষিত না হইলেও মানে শিক্ষা আমার বাবা শিক্ষিত হয়েছে। জি, স্বশিক্ষিত। আমার বাবার ছাত্র অনেকে তো মানে ইউনিভার্সিটিতে পড়ায়। যেমন আমার বাবারই ছাত্র কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রিন্সিপাল ছিল আবু তাহের, আমার বাবার ডাইরেক্ট ছাত্র, আমি আবার ওনার ছাত্র। তো এটি একটার সাথে একটা রিলেটেড। তো আপনার দাদা বাবা আপনার মতো আপনার ছেলেও কি স্কুল করবে? তারা গেছি আরেক লাইনে, তারা তো ইংলিশ বুঝছেন, কলেজ থেকে তারা যে মানে না, দিন বদলাইছে না। এখন তো আমরা ভাত খাই, এই সবজি খাই, আমার ছেলেমেয়েরা সবজিও খেতে চায় না, শুধু চিকেন, বুঝলেন। আর ওই যে সন্ধ্যার সময় একটা অর্ডার দিয়ে দেয় ফুড পান্ডা, বুঝলেন, 1000-1200 নাই এখানে, বুঝলেন। আর আমরা স্বপ্নেই দেখিনি এইগুলা। এটি দুনিয়া বদলাইছে, আরো বদলাবে, বুঝলেন।
মানুষ ডেভেলপ, কিন্তু একটা জিনিসের অভাব প্রতিদিন আরো বেশি হবে, কোনটা জানেন? আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, অন্যের বেলা বলি নাই। জি আচার আচরণ এমন পর্যায়ে চলে গেছে যেগুলা মানে কবে জানি এটা সংশোধন হয়, কবে জানি ফিরে আসে আমাদের, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাহলে স্যার এত আধুনিক হয়ে কি লাভ যদি আমাদের আচার আচরণ চলে চলতে আছে তো, ওই যে আমেরিকা আধুনিক হয়েছে না, কেউ কেউ ওর কথা শোনে, শুনতেছে না তো, এর ভিতরে চলতেছি না। জীবনটা একটা সফর, বুঝলেন? ঠিক তাই। এবং সেই সফরের গল্পগুলো বলেছিলাম বিরতির আগে, আমি বলেছিলাম যে শুনবো এই সংগ্রামের গল্পগুলো। আপনি পাথরের কাজ পেজ করেছেন, কাটা হইতে শুরু করে কম করে রেস্টুরেন্টে, সেই অভিজ্ঞতাগুলো একটু শুনি, যে কিছু কষ্টের, তো কিছু স্মরণীয়। কষ্টের কথা বলতে, কষ্ট তো মানে এখন পর্যন্ত করতে আছি, কিন্তু আবার যখন পিছনে তাকাই যে আমি তো কিছু করতে পারছি, মানে করতে পারছি বলতে ওইভাবে না, মানে আল্লাহ রাব্বুল আলামিন আমার যে করাইছে। তো একটা জিনিস কি আমার ইয়ের থেকে বলতে আছি, আল্লাহ যখন আপনাকে সাহায্য করবে তখন পরিবেশ, পরিস্থিতি, প্রকৃতি সবই আপনার পক্ষে থাকবে। আর আল্লাহ যদি আপনাকে সাহায্য না করে তাইলে দাউদ কেন্দ্রে দেখাইব ঢাকার উত্তর দিয়া, আর বিসিরে ভাইতে না দাউদ কেন্দ্রে কই আছে। তো এই সবগুলো করার পিছনে স্বয়ং আল্লাহ আমাকে মানে সেতু হিসেবে করছে তো উনি। আমার তো শ্বাস নেওয়ারও ক্ষমতা নেই। আমি যেখানে আসছি ওই দিন দেখছেন না মিয়ামির থেকে, এই দিন কিন্তু আমিও মিয়ামির থেকে বাড়ি আসছি, অথচ ওই গাড়িটা মিয়ামির থেকে জাস্ট যেই রেস্টুরেন্টে তারা খাইছে এটাতে আমিও খাইছি আমার পরিবার নিয়ে। তো জাস্ট বাড়িছি আর স্টার লাইনটা মেরে দিছে, 5টা লোক একই সাথে শেষ। তো আপনি তো আনসার্টেন লাইফ চলতে আছে, আপনি যে কখন কোথায় যাবেন কোথায়। তো আমাদের প্রত্যেকের উচিত হইল ব্যক্তিগত যারা আমরা সচেতন, প্রত্যেকটা টাইমে প্রস্তুত থাকতে হবে, আর যে যার যার ধর্ম অনুযায়ী কাজ করতে থাকবে। মুসলমানের ধর্ম অনুযায়ী কাজ করবে, হিন্দুরা ধর্ম অনুযায়ী কাজ করবে, খ্রিস্টান তাদের ধর্ম অনুযায়ী কাজ করবে, কিন্তু আমাদের কোনো কাজে যেন কারো ক্ষতি না হয়। স্যার রেস্টুরেন্টে ছিলেন, আচ্ছা, রেস্টুরেন্টের কাজটা হইলো এই আপনার অনেকদিন কাজ করছি, ওইটার কাজটাই ছিল আমার মানে এক সময় বাড়ি যেই দিন যেই দায়িত্ব দিত ম্যানেজার, এইভাবে কাজ করছি। পেজ কাটা হইতে, বাসন ধোয়া হইতে শুরু করে সবগুলোই করছি, বুঝলেন? না করলে তো টাকা দিবে না। আর আমেরিকাতে তো ফাঁকি দিয়ে কাজ করার কোনো ব্যবস্থা নেই, কারণ ওইখানে আপনার কাজ করতে হবে, যে যেই কাজে করুক তার কাজটা কিন্তু হালাল, বুঝলেন নি? তো হালালের ভিতরে, হালাল বলতে আমি মানে কাজ করি আমরা টাকাটা নিচ্ছি। আমি যে এখন ট্যাক্সি চালাই, আমি কিন্তু ফেয়ারটা ড্রপ দেওয়ার পরেই কিন্তু মিটারটা মারি, টাকা দেয়, কিন্তু এরা কিন্তু আমাকে চেরানো দিবে না। বুঝতে পারছি নি? তো ওইখানে আমি আমার করলে কষ্ট মেলে, হ্যাঁ ওখানে কষ্ট করলে হ্যাঁ কষ্ট মিলে। আপনার আমেরিকাতে সুবিধাটা কি, আপনার টাকা কেউ মাইরা খাবে না। আবার মিডল ইস্টে যে আমি কাজ করছি, মানে অনেক টাকা কিন্তু কোম্পানি আমাকে দেয় নাই, বুঝলেন? কারণ এইখানে টাকা মেরে দেওয়ার একটা প্রবণতা, আমি তাদের সবারই বলছি না, আমি যেই কোম্পানিতে কাজ করছি আমার অনেক টাকাই তারা আটকাই দিয়েছে, দেয় নাই, বিভিন্ন তুচ্ছ তাচ্ছিল্য যা হয় আর কি। আর এখন তো ধরে না কিছুটা আসছে, এখনও এইটা অত্যাচারটা চালায়, কিন্তু ওই সময় তো আরও বেশি, কারণ কোনো মিডিয়া ছিল না, কিছু ছিল না। এই মরুভূমিতে বালুর ঝড় যখন উঠতো তখন কিন্তু মাথাটা নিচের দিক দিয়া বসে থাকতে হইতো, কারণ ছোটো ছোটো পাথর পড়তো উপরে। তো কিছুক্ষণের জন্য যখন বালুর ঝড় বন্ধ হইতো তখন গিয়ে আবার কাজ করতাম, বুঝলেন? তো ওই মরুভূমিতে ওই যে পানি নিয়ে দিয়ে আসতো, এই আর পানি যদি না যাইতো এই আর কোনো পানির ব্যবস্থা ছিল না। তো ওই যারা এই কোম্পানির ম্যানেজার ছিল বা ড্রাইভার ছিল তারা পানি নিয়ে যাইতো। একদিন আমাদের জন্য পানি নিয়ে আসছে বড় ট্যাঙ্কারে, যেভাবে পানি ডেলিভারি দেয়, পানি দিয়ে গেছে। কোথায় থেকে যেন ওট খবর পাইছে এখানে পানি আছে, বুঝলেন? মানে 20-30টা ওড়াইয়া পানিতে শুরু করছে পানি খাওয়া। তা আমরা কেমন কোন সময় শেষ আর কি, এরকম দিনও গেছে আমাদের। তারপরও ওইখানের ওইটারে পুঁজি কইরা জমিগুলা কিনছি, শুক্রিয়া আদায় করি, কিছু পাইছি না, কিন্তু থাইমত নাই জীবন। আর আমার মা এদিক দিয়া যথেষ্ট মানে ঘর সামলাইতে, এতগুলা ভাই বোন একের পর ফিটি একের পর এক, মানে কারো কারো বয়সের ব্যবধান 1.5 বছর, 2 বছর, 1 বছর, তখনকার সময় যা হয় আর কি। তো আমার কাছে আমরা কৃতজ্ঞ যে উনি যে আমাদেরকে জড়াইয়া ডাকছে। তো এই জন্য আমরা ওনার যথেষ্ট চেষ্টা করি সুখ দেওয়ার জন্য।
উনি নিজেও স্বীকার করছে গত 2 বছর আগে আমার মাকে কিন্তু রত্নগর্ভা ঘোষণা করছে সরকার, বাহ। বাহ। বুঝলেন? ওনাকে সার্টিফিকেট দিচ্ছে, পদকও দিচ্ছে উপজেলা, ওই যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আর কি, প্রতিটা উপজেলা একজন কইরা প্রতি বছরই চয়েস করে। তো ওই বছর আমার মা হয়েছে আর কি, রত্নগর্ভ হয়েছে আর কি। তো এটার কারণ কি? কারণ হলো একমাত্র যে আমি কিছু কাজ করছি। তা আমি কিন্তু থাইমা নাই, কিন্তু প্রতিদিনই কিছু না কিছু কাজ করার চেষ্টা করতেছি। যে এখন আবার একটা প্ল্যান নিছি নার্সিং কলেজ করার জন্য, বুঝলেন? কোথায় সেটা? ব্রাহ্মণপাড়াতেই। আমাদের যে এখন বর্তমান এমপি আছে হাজী জসিমউদ্দিন, উনিও আমার খুব কাছের লোক, উনিও যথেষ্ট সহযোগিতা করবে আমাকে আশ্বাস দিছে। আর এমনি উনি অনেক ভালো মানুষ, মানুষের কাজ মানে সব কাজে সে আগাই আসে ছোটোকাল থেকেই। আমার সাথে ওর বয়সের ব্যবধান 2 বছর, আমি সিনিয়র। আমি হইলাম 80, উনি হলো 82। তো উনিও এখন এমপি হয়েছে, উনিও কাজ করবে আমাদের সাথে। আমাদের স্কুল কলেজগুলোতে আবার যথেষ্ট দেয়, ফোন দিলেই চলে আসে। এলাকা আবার মাদক নিয়েও সে দৌড়াইতেছে। আমাদের এলাকা বর্ডার কেন্দ্রিক হওয়াতে মাদক কিন্তু প্রকট আকার ধারণ করছে আমাদের এলাকা। তো এইগুলো আবার এখন সে যে সিরিয়াসলি নামছে, আমার মনে হয় সে কামিয়াবি হবে। তার বাড়ি আবার বর্ডার সাথেই। তো নার্সিং কলেজের প্ল্যানটা কেন? নার্সিং কলেজের কারণ বাংলাদেশে অনেক হাসপাতাল হয়েছে। তো হাসপাতাল হওয়ার কারণে আপনার এই নার্স পাওয়া যাচ্ছে না, কিন্তু শর্ট। বিদেশে ওইটার কোনো দাম। তো আমেরিকাতে নার্সের অবস্থানটা কিন্তু ডাক্তারের পরপরই, বুঝলেন? ডাক্তারের পরপরই। আরএন যারা সিনিয়র তারা কিন্তু প্রেসক্রিপশন দিতে পারে, কিন্তু ওষুধ কেনার জন্য করতে পারে। তো ওইখানে তো এটা আরেকভাবে মূল্যায়ন করে। ওইখানে টিচার যদি হয়, ক্রিমিনাল হয়, তাকে কিন্তু এজলাসে বসতে দেয়। আর আমরা দেশে তো এটা নিজেই দেখতেছেন কি করতে। এটা তো আসবো আমরা 100 বছর পরে, আমরা যারা থাকবো না তখন আসবো, কিন্তু আমি আশাবাদী। কারণ আমার মতো 100 বছর পর এই জেনারেশন শেষ হইতেই হইব। আচ্ছা, কারণ এইখানে আমরা যারা আছি 100 বছর পর তো আমরা কেউ থাকবো না। যদি দুর্ভাগ্যক্রমে একজন 130-40 হয়, তখন থাকতে পারবে। তো কিন্তু আমরা পারবো। এই দেশ একদিন সোনার দেশ যে বলছে না, সোনার দেশ হবে। কিন্তু কিছু মানুষ ওই যে যাওয়ার সময় লাগবে, আমরা আশাবাদী। আমেরিকা গৃহযুদ্ধ হয়েছে না আব্রাহাম লিঙ্কনের সময়, হয়েছে তো। এখন তার আবার একটা পর্যায়ে পড়ছে না, আবার এখন কিন্তু আরেক জায়গায় চলে আসছে ওই যে ওনার কারণে। এইটাও একটা ক্ষণস্থায়ী। আর 2 বছর বা 3 বছর পরে ক্ষমতা চেঞ্জ হবে, তখন অনেক কিছু পরিবর্তন হবে। উনি যেটি করতেছে যে মানুষ লাইক করে তা না, কিন্তু কেয়ার করতেছে না। এই একটা মানসিক প্রতিবন্ধী আর কি, বুঝলেন? বললে বলুক, আছে না আমাদের দেশে, বললে বলুক, তাতে কি আসে যায়? সেখানে কি সেসব কারণে কোনো বুলিং এর শিকার হতে হচ্ছে, যেহেতু আপনি বাঙালি? না, এই ধরনের মানে মাঝে মাঝে আমরা রেশিওটা এমন, পৃথিবীর সব দেশে কিন্তু অপরাধী আছে না, কম আর বেশ, ওইখানেও আছে। তো ওইখানে মাঝে মাঝে যদি ওই যে ইন্ডিয়ান বাঙালি টাঙ্গালি দেখে, তখন মাগটাকে শিকার হয়। এটি এলাকা আছে ভাগ ভাগ। ওইসব এলাকা যারা গরিব এলাকাগুলোতে যারা থাকে, তারা মোটামুটি সাফারিং বেশি করে। আর ওই যে সাদা এলাকায় যারা থাকে, তারা এগুলা করে না। তবে যে যারা ইয়াগুলো করে, 2 পার্টিতেই আছে। যে শুধু কালোরা করে তা না, সাদারাও করে, স্প্যানিশরা করে, এই বাঙালিরা সুযোগ পেলে করবে, এখনও করে নাই, কিন্তু হয়তো করতে পারে। জেনারেশন যদি বাড়তে আছে, তো এটা চলমান থাকবে। আর নাইলে পুলিশ এলো কেন? যদি এরকম হইতো যে কিচ্ছু হয় না, তাহলে তো পুলিশটা এখন এলি তারা, রাইট? পুলিশ যেহেতু আছে, অপরাধ আছে। জি, অবশ্যই। রাইট? জি স্যার, এবারে একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। আপনি বলছিলেন যে এখনো আপনি মেসে থাকেন এবং এখনো আপনি কষ্ট করে যাচ্ছেন। তো এখন তো ইতিমধ্যে অনেক কাজ আপনি করে ফেলেছেন, অনেক কিছু করছেন। তো এখন মনে হয় না যে এখন একটু নিজেকে বা পরিবারকে নিয়ে সুখ দেশে এসে এখন কিছু নিজের রিল্যাক্সে আনছি। যেমন 6 মাস দেশে থাকি, 6 মাস আমেরিকা থাকি। এই এতটুকু হইছে আর কি। একটা সময় তো দেশে আসতে পারি নাই, কারণ একটা লম্বা চূড়া সময় গেছে, কাগজপত্রের অভাব ছিল। তো এইগুলো ওভারকাম কইরা সিটিজেন হইছি। এখন ইচ্ছাটাই যথেষ্ট। আমি যদি সারা বছরও বাংলাদেশ থাকি, আমাকে কিন্তু আবার যখন গ্রিন কার্ড থাকতো, তখন 3 মাসের ভিতরেই আপনি আবার ইন করতে হয়, মানে সিল একটা লাগাইতে হইব। তো এটার একটা তারা ছিল। আসলাম, চলে গেলাম। আর আসা যাওয়া তো ব্যাপার না, মানে অনেক টাকার চক্কর পরে, কারণ টিকিটে জায়গায় লাখ টাকার উপরে। এরপরে আসতে বাজার খরচ, এইটা সেইটা, আত্মীয় স্বজন, মানে কেউ না কেউ কিছু না দিলে আবার আরেক চক্কর শুরু হয়, বুঝলেন? চক্কর কিন্তু চক্কর পর্যন্ত, মানে আপনার ঝামেলাগুলো আপনার ফিস ছাড়তেছে না, বুঝলেন? তো এই নিয়ে জীবন। তো আমার হোল লাইফটা যদি আপনি অ্যানালাইজ করেন, আমার 62 বছর বয়স। আচ্ছা।
তো যথেষ্ট পরিশ্রম করছি। আর আমি তো এত শক্তিশালী পুরুষ না, 5 ফুট লম্বা, কিন্তু কাজ করছি 6-7 ফুট লম্বা লম্বা কাজ। জীবনটা আমি ওইভাবে উপভোগ করছি। গ্রিন কার্ড কবে পেয়েছেন? গ্রিন কার্ড পাইছি 2011-তে, আচ্ছা, অনেক দেরিতে। অনেক দেরিতে। এর ভিতরে মানে টেম্পোরারি কার্ড ছিল, ওইটি দিয়ে মোকাবিলা করতে 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 মানে হার মানি নেই আর কি। ওই যে মৃত্যুর ভাই ছিল আমার সাথে, আমার ভাইরা, যে আসিফ আকবরের স্ত্রীর আপন ভাই, এটা তো আমার বড় ভাইরা, তো একটু অসুস্থ নাইলে নিয়ে আসতাম এখানে। তো উনি শেষ পর্যন্ত হার মানলো যে না, আমি আর থাকবো না। ওনার আবার ছেলে মেয়ে ছিল না, তো উনি বললো যে না, আমি দেশে চলে যাবো। উনি আর মানে রিক্স নেয় নাই। আমি কইছি যে যেটা লাগে আইসি এটা যদি না পাই আমি কোনো যাওয়াই না ফাটি না, বুঝলেন? শেষ দেখ কাজ আমি কোথায় আছে, তো আল্লাহ দিয়ে দিছি, বুঝলেন? স্যার, আপনার এই সাফল্যের পিছনে আসলে যদি আমি কোনো বিশেষ কোনো 5টা শব্দ সংজ্ঞায়িত করতে বলি, আপনি কি বলবেন? পরিশ্রম তো একটা বললেন, জি। আর কি হতে পারে? পরিশ্রম, তারপরে আমাদের ফ্যামিলির সাপোর্ট, তারপরে আমাদের এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে আর কি, দল কোনটা করি এটা এখন আমরা অধিকারে আছে, আমরা ওখানে ডেমোক্রেট করি। তো দল মত নির্বিশেষে এই লোকগুলো আমাকে সহযোগিতা করছে। আর আমার ওয়াইফ সবচেয়ে বড় স্যাক্রিফাইস করছে, জানি। তো ওর স্যাক্রিফাইসের কারণে কিন্তু এটি করতে পারছি। ফ্যামিলি তাহলে আমি করতে পারতাম না। এটা আমি মনে করি হয়তো আমারটা ধারণা ভুল হইতে পারে, কিন্তু এটি করতে গিয়ে তো টাকা লাগছে। টাকাটা দিব কাটা? আমি তো এই মানে আমার জানা সত্ত্বে আমি কেউতে টাকা নেই নি। আমার এই ইনকাম দিয়ে 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 কাজগুলো করছি দাফে 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 দাফে। কারণ আল্লাহ তো 6 দিনে দুনিয়াটা বানাইছে, একদিন চালিতে পারতো। কোন ভাই এখন কইলে তো হয়ে যেত নাকি, কিন্তু উনি তো করে নাই। উনি আমাদেরকে উদাহরণ হিসেবে যে দাফে দাফে 23 বছর কোরআন নাজিল হইছে। নবীজি চাইলে তো বা একদিনে হয়ে যেত, লেখা হইতো না, সবে তো গাইব হইতো নাকি? ওনার যে দুনিয়া সৃষ্টি হয়েছে, তো এগুলা দাফে দাফে আমাদের শিক্ষা দেওয়ার জন্য এইগুলা করিয়া গেছে। তা আমিও দাফে 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 দাফে, কিন্তু পরিবেশটা পরিস্থিতিটা প্রকৃতি আমার পক্ষে ছিল, যার ফলে করতে পারছি। এখন আবার জমি নিছি আপনার আমার খুব কাছের লোক হইল সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফরের ভাই ছিল কাজী ফারুক স্যার, উনি আমেরিকা থাকে। উনি আমাকে যথেষ্ট সহযোগিতা করছে এইগুলোর ব্যাপারে আর কি, বুদ্ধি পরামর্শ দিছে। তো উনি অনেক আগে বলছিল, উনি ইয়াতে যুগান্তরে আমার নিয়ে একটা স্টোরিও করছিল, বলছিল যে একটা নার্সিং, তো এটা নিয়ে আমি জায়গা কিনে রেখেছি আরও 3-4 বছর আগে। এখন আমাদের লোকাল এমপি ওনার সাথে আলাপ কইরা, আর যেহেতু এসানোর মিলন স্যার আসছে, উনি আমাকে সহযোগিতা করবে। উনি অত্যন্ত চমৎকার মানুষ। তো শিক্ষা ক্ষেত্রে তো আপনি একটা নিজের একটা ছাপ তারপরে ফেলেছেন। ডায়াবেটিস হসপিটালটা করছি। ডায়াবেটিস হসপিটাল ইব্রাহিম মেমোরিয়ালের শাখা, বুঝলেন? এখানে একটু গল্প বলি। গল্পটা হইলে এরকম, এটা নিয়ে কিন্তু 3 বছর আমাদের উপজেলায়, তখন কুমিল্লার নাম শুনতে পারেন, আশা করি শুনছেন, জুবেদা আন্নান 21 পদকপ্রাপ্ত জি জি। জুবেদা আপা, উনি ডায়াবেটিস হসপিটালের সভাপতি ছিল। ওইটা কুমিল্লা ডায়াবেটিসটা কিন্তু উনি করছে। আচ্ছা। উনি আমাকে ফোন করলো আমেরিকাতে, যে আমরা ব্রাউনফাড়া, আমাদের একটা শাখা হয়েছে 14 গ্রাম, তৃতীয় শাখাটা ব্রাউনফাড়া করতে চাই, কারণ ব্রাউনফাড়ার যিনি ডায়াবেটিস সেক্রেটারি ওনার বাড়ি ব্রাহ্মণফাড়া, আতার রহমান জসিম, অনেক বড় মাপের লোক। তো উনি বললো যে আমি ব্রাউনফাড়ায় করতে চাচ্ছি, যদি ব্রাউনফাড়া না পাই তাইলে আমি অন্য জায়গায় দিব। তো শেষে ফার্স্ট প্রায়োরিটি ব্রাহ্মণফাড়া, তারপর দেববিদ্যারও পাইছে। তো দেববিদ্যার যদি জায়গা পছন্দ না হয়, কারণ রাস্তার কিনারে হইতে হবে, তো রাস্তার সাথে মেইন রোডের সাথে, কারণ যেহেতু গাড়ি টাড়ি আসবে, চলাচল করবে। তো পরে আপা আমার সাথে যোগাযোগ করলো, আমি আর করলাম না, রেসপন্স তেমন একটা করলাম না। পরে আমি দেশে আসছি। আসার পরে তখন আমাদের আব্দুল মতিন খসরু মহোদয় এমপি, তো উনাকে বললাম, বলে উনি তখন ডায়াবেটিস সমিতির ব্রাহ্মণফাড়ার সভাপতি। তো উনি বললো যে, আমি বললাম যে এটা আমি তো মহিলা কর্মীদের লেগেও জায়গা দিয়ে দিলাম, আর এটা যদি আমি দিয়ে দেই তাইলে তো আমি বাড়ি করবো কোথায়? তো উনি বললো যে তুই জায়গা দিয়ে দে, তোর বাড়ি হবে। তো শেষে এখানে 2 কোটি টাকার জায়গা কিন্তু আমি দিয়ে দিছি, এবং দলিল খরচটাও আমি দিছি। এখন ওইখানে প্রতিদিন 2 থেকে 250 লোক, 100 টাকা মাত্র চিকিৎসা। বাহ। 2বার ব্লাড পরীক্ষা করে, সকালে একবার, এরপরে খাওয়া দাওয়া কইরা 2 ঘন্টা পরে আবার করে। তো এই ডাক্তারটারে কুমিল্লা শহরে মনে দেখাইতে গেলে 1100 টাকা ভিজিট, 1200 টাকা ভিজিট। আর ব্রাউনফাড়ার থেকে একটা মহিলা কুমিল্লা থেকে চিকিৎসাটা করে আইতে তার 2-2.5 হাজার টাকা খরচ হয়, কারণ একটা লগে তো গার্জিয়ান যাইতে হয়।
আর এখন একটা রিক্সা দিয়া আর কাছাকাছি গ্রামগুলো তারা হাইটে চলে আসে, চিকিৎসা নিচ্ছে। আমি যখন মাঝে মাঝে যাই, যখন দেখেছি পায়ের 3টা আঙ্গুল ফালাই দিছে, হাতের ফালাই দিছে, গিংরিজ হয়ে গেছে, ওই যে অসচেতনার কারণে আর কি, সচেতন না হওয়ার কারণে এই ডায়াবেটিস আছে কিন্তু কেয়ার করে নাই, যা মনে হয়েছে তাই খাইছে। তো এইগুলো দেখার পরে মনে হয় যেন আমি এটা ভালো কাজ করতে পারছি, অবশ্যই ভালো একটা কাজ করতে পারছি, এই আর কি। তো আর কি করতে চান আপনি এখন একটা কি জানি কয় আপনার এই নার্সিং কলেজ করতে চাই। ওটা না করেছেন নার্সিং করি নাই, নার্সিং এর জন্য জায়গা কিনছি, ও আচ্ছা বুঝলেন, নার্সিং এর জায়গা কিনছি। এই জায়গাটা হয়তো ইনশাল্লাহ আমি ইমিডিয়েটলি দেখা করব আমাদের শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে, আর আমাদের এমপি সাহেবের সাথে কিছুটা আলাপ হয়েছে। আর এখন আমাদের কলেজের সভাপতি হইলো এখন বর্তমানে বিমানের ডাইরেক্টর, জয়েন্ট সেক্রেটারি, আগে শিক্ষার্থী ছিল বদরুল হাসান লিটন, ওনার বাবাই ছিল এমপি আমাদের বিএনপির আর কি। উনি আমাদের এমপিটা ওনার বাবা, আর তখন মিলন ভাই ছিল শিক্ষা প্রতিমন্ত্রী, ওই সময়টা করে দিয়েছিল আর কি। আমাদের আব্দুর মতিন কসরু কলেজের একাডেমি স্বীকৃতিরও মিলন ভাই করে দিয়েছিল আর কি। স্যার আপনি তো শিক্ষা ক্ষেত্রে অনেক বছর ধরে যুক্ত আছেন, জি। তো আপনি যে সময় পড়াশোনা করেছেন আর এই সময়, আর যেটা আমরা বলছিলাম প্রযুক্তি, আচার আচরণ সবকিছুই তো আসলে পরিবর্তন হয়েছে, তো জি। শিক্ষা ক্ষেত্রেও অনেক পরিবর্তন জি হয়েছে। জি তো এই মুহূর্তে শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ কোনগুলো আপনার কি মনে হয়? চ্যালেঞ্জ হইলো আপনার এই বিগত দিনে তো শিক্ষা নিয়ে করোনা বিভিন্ন কারণে মানে লেখাপড়া কিন্তু অলরেডি কলেজ থেকে স্কুল থেকে পিছনে চলে গেছে। জি তো পিছনে চলে গেছে, এইটারে এখন যদি আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী উনি পারবে, কারণ ওনার সাথে আমরা চলছি তো আমেরিকাতে, উনি অনেক ট্যালেন্ট এবং ডেডিকেটেড, এবং ওয়াদা যেটা বলে এটা কিন্তু সে করে সারে ভালোর দিকে আর কি, জি, জি। বুড়ার দিকে না। তো উনি পারবে এটা সাজাইতে, আমি ওনার প্রতি সম্পূর্ণ আশাবাদী। কারণ আমি প্রতিমন্ত্রী আর মন্ত্রী তো এখন হচ্ছে, আমরা তো একটা লম্বা চূড়া সময় আমার বোনের জামাই, আর উনি কিন্তু বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য এবং উনি ছিল সেক্রেটারি যুক্তরাষ্ট্রে। তো উনি পারবে, ওনার পক্ষে সম্ভব। এবং আমরা আগামী ইন্টারমিডিয়েট পর্যন্ত পরীক্ষাটা দেখবেন যে ফিক্স করে ফেলাইব, বুঝলেন নি। আর গত পিছনে জিডি হয়েছে এগুলা হইয়া যায় অনেক সময়, কারণ এই করোনার কারণে, তারপরে পলিটিক্যাল কারণে যা হয়েছে এগুলা থেকে আমরা উত্তরণ হইতে বুড়া মানে বদকাম থাকলে তো বালাকামের আসবে, জি আসবে না। তো ইনশাল্লাহ হবে, আমরা আশাবাদী। তো আমরাও আশাবাদী, এবং ওই ভালোর গল্পটা জি, জি। দিয়ে আজকের পর্ব মানে পরিশ্রম করলে পরিশ্রম বিফলে যাবে না, জি পরিশ্রম করলে পরিশ্রম বিফলে যাবে না। আর একটা জিনিস কি, আপনার সৎ থাকতে হবে। জি আপনি যদি দুর্বৃত্তফানা করেন তাইলে কিন্তু কোনো না কোনো সময় আপনার কিন্তু চক্কর করে দেবে। চমৎকার স্যার, আজকের পর্বে আপনার কাছ থেকে আমরা অনেক শিক্ষা পেলাম, জি, অনেক জি। আসলে সৎ আশাবাণী থাকতে শুনতে হবে, পেলাম। এর বিকল্প কোনো কিছুই নেই। এই কথার পরে আসলে কোনো কথা থাকতে পারে জি, না। সৎ থাকতে হবে। স্যার অনেক ভালো থাকবেন, জি, আমার কথা ইনশাআল্লাহ। দেখা হবে। সুস্মিতা, তারপরে রুমন, এবং আজকে যারা দেখছে প্রবাসের বাইরে প্রায় 1 কোটি, প্রবাসে 1 কোটির উপরে বাঙালি আছে, সবাইকে আমি বলবো আপনাদের এলাকায় যার এলাকায় কিছু না কিছু করেন, চেষ্টা করেন, যত বাধায় আসুক কিন্তু আপনি নৌকা তীরে লাগাইতে পারবেন, যত বাধায় আসুক, যদি স্বচ্ছতা থাকে, ইচ্ছা থাকে। আর যদি হাল ছেড়ে দেন কোনোটাই হবে না, কিন্তু ডেডিকেটেড হইতে হইব। কারণ আমার মতন একজন খেটে খাওয়া মানুষ, পাত্র ভাঙছি, ফেস কাটছি, গাড়ি চালাইছি, আমি যদি পারি আপনারা কোনো পারবেন না। অবশ্যই সবাই টাকার পারবে, কোনো স্যার। অভাব নাই, কিন্তু মনটা যদি শক্ত থাকে কোনো না কোনো ভাবে আমরা সাহায্য করবে। স্যার, আল্লাহ হাফেজ। সেই আশাই আমরা দেখতে চাই জি, স্যার। ইনশাআল্লাহ। আপনার জন্য অনেক শুভকামনা, খুব ভালো আর থাকবেন। সবাইকে কলাকুশলী যারা আছে সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ সবাই এগিয়ে যান, আল্লাহ আপনাদের সাহায্য করবে।